সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমিও মহান সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছি। তোমাদের সুস্বাস্থ্যতা আমাদের একান্তভাবে কাম্য। আমি আজ আবার উপস্থিত হয়েছি উচ্চ মাধ্যমিক পৌরনীতি সুশাসন দ্বিতীয় পত্রের দশম অধ্যায়ের প্রথম ক্লাসে, এবং দশম অধ্যায়ের এই প্রথম ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আগেই বলেছি, যারা তোমরা ক্লাসে উপস্থিত আছো প্রত্যেকে তোমাদের রোল নম্বর ইনবক্সে লিখবে, এবং যারা ক্লাসে নেই সেই বন্ধুদেরকে অবশ্যই আজকের ক্লাসটি শেয়ার করে দিবে। তো আমি কথা না বাড়িয়ে আমাদের সরাসরি উচ্চ মাধ্যমিক পৌরনীতি সুশাসন দ্বিতীয় পত্রের দশম অধ্যায়ে, যেখানে নাগরিক সমস্যা এবং আমাদের করণীয় এই শিরোনামের যে ক্লাস, সেই ক্লাসে আমরা কি শিখব তো আমরা আজকে পাঠ দেখে নেই। প্রথমেই খেয়াল করো, আমরা শিখব বিশেষ চাহিদার জনগোষ্ঠীর ধারণা। তারপর আমরা শিখব বিশেষ চাহিদার জনগোষ্ঠীর প্রকারভেদ, কত প্রকার। তারপর আমরা শিখব প্রতিবন্ধীদের সমস্যা সমূহ, কী কী সমস্যা আছে প্রতিবন্ধীদের। সবশেষে আমরা শিখব প্রতিবন্ধীদের সমস্যা সমাধানের উপায়। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা প্রথম পাঠে চলে যাচ্ছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে লেখা আছে বিশেষ চাহিদা জনগোষ্ঠীর ধারণা, অর্থাৎ বিশেষ চাহিদার জনগোষ্ঠী কাকে বলে। খেয়াল করো, বিশেষ চাহিদা জনগোষ্ঠী কারা আমাদের সমাজে? হয়তো আমাদের পরিবারেই আছে, অথবা আমাদের প্রতিবেশীও আছে। হ্যাঁ, আমরা অনেক সময় বুঝতে পারি, অনেক সময় বুঝতে পারি না। তাহলে এখন থেকে আমরা যদি এই পাঠটি বা এই আজকের লেসনটি শিখে আমরা বুঝতে পারবো যে তারা কারা। বিশেষ চাহিদা জনগোষ্ঠীকে আমরা যদি আইডেন্টিফাই করতে যাই, তাহলে খুব সহজ করে যদি বলি যে আমাদের সমাজে যে সকল মানুষগুলো আমাদের সমাজের অন্যান্য সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারে না, বা জীবনযাপন করার ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি হয় নানাবিধ কারণে, শারীরিক হতে পারে, মানসিক হতে পারে, নানাবিধ কারণে সে আমাদের আর সবার মতো জীবনযাপন করতে পারে না, সেই ধরনের মানুষগুলোকে বা জনগোষ্ঠীকে আমরা কি বলবো? বিশেষ চাহিদার জনগোষ্ঠী। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টি। আমি উদাহরণ দিলে তোমরা আরও বেশি বুঝতে পারবা। এই বিশেষ চাহিদার জনগোষ্ঠীর প্রকারভেদ যখন আমরা করবো তখন আর ডিটেলস করবো। আমি 2-1টা উদাহরণ দিচ্ছি। যেমন ধরো, এর মধ্যে অটিজম হতে পারে উদাহরণ হিসেবে, তারপরে আরও উদাহরণ হতে পারে দৃষ্টি প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী। এরা হচ্ছে সমাজের বিশেষ চাহিদার জনগোষ্ঠী। তবে মনে রাখতে হবে, এই বিশেষ চাহিদার জনগোষ্ঠী কিন্তু আমাদের তাদেরকে সৃষ্টি করেছেন। সুতরাং বিশেষ চাহিদার জনগোষ্ঠী আমাদের মতো সমাজ থেকে সকল সুযোগ সুবিধা পাওয়ার অধিকারী। কিন্তু আমরা অনেক সময় দেখি আমাদের বিশেষ চাহিদার মানুষগুলো অনেক ক্ষেত্রে অবহেলিত, নিগৃহীত, নির্যাতিত পরিবারে এবং সমাজের দ্বারাই কিন্তু তারা অনেক সময় অবহেলিত, অবহেলার ও নিগৃহীতের শিকার হয়ে থাকে, যেটি মোটেই বাঞ্ছনীয় নয়। এই বিষয়টি আমাদের ভিতরে করব, আমাদের ভিতরে অন্তঃস্থলে ঢুকাবো। সেটি হচ্ছে প্রতিবন্ধীরাও মানুষ, তাদের অধিকার আছে মত প্রকাশ করার, তাদের অধিকার আছে জীবন সুস্থ যারা আমরা আছি, স্বাভাবিক মানুষ আছি, তাদের যেন দৃষ্টি থাকে। তো আমি একটু বিশেষ চাহিদার জনগোষ্ঠীর সংজ্ঞাটা তোমাদের বোর্ডে একটু লিখে দিচ্ছি ছোট করে, একটু তোমরা সবাই আশা করি লিখবে। আমি সংজ্ঞা লিখছি। যে সকল ব্যক্তি, খেয়াল করো, যে সকল ব্যক্তি স্বাভাবিক জীবনযাপনের, প্রত্যেকে তোমরা নিজের পাঠ্যপুস্তক এবং খাতা নিয়ে অবশ্যই প্রস্তুত আছো এবং নোট ডাউন করো। আমি বোর্ডে যে বিষয়গুলো লিখি, যে সকল ব্যক্তি স্বাভাবিক জীবনযাপনে, আমি আবার পড়ে দিচ্ছি, সাথে সাথে যে লেখার সমস্যা হয়, যে সকল ব্যক্তি স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে সকলের মতো বা অন্য সবার মতো, আবার বলছি, যে সকল ব্যক্তি স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে অন্য সবার মতো বা অন্য সকলের মতো হলে হবে। যে সকল ব্যক্তি স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে অন্য সকলের মতো
হ্যাঁ, তোমার জীবনযাপনের ক্ষেত্রে অক্ষম, জীবনযাপনের ক্ষেত্রে অক্ষম ও জীবনযাপনের ক্ষেত্রে অক্ষম ও বা অক্ষম বা আমরা বাও লিখতে পারি, বা প্রতিবন্ধকতার অন্য সকলের জীবনযাপনের ক্ষেত্রে, আমি আবার বলছি, যে সকল ব্যক্তি স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে অন্য সকলের মতো জীবনযাপনের ক্ষেত্রে অক্ষম বা প্রতিবন্ধকতার সম্মুখীন হয় তাদেরকে বিশেষ চাহিদার জনগোষ্ঠী বলে। সংজ্ঞাটা আবার প্রথম থেকে দেখো, যে সকল ব্যক্তি স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে অন্য সকলের মতো জীবনযাপনের ক্ষেত্রে অক্ষম বা প্রতিবন্ধকতার সম্মুখীন হয় তাদেরকে বিশেষ চাহিদা জনগোষ্ঠী বলে। আমি শুরুতেই বলেছিলাম যে এই ধরনের শিশু বা মানুষগুলো আর সবার মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারে না, তাদেরকেই মূলত আমরা প্রতিবন্ধী বলি। তা তোমরা অবশ্যই বোর্ডে লিখে নিবে আশা করি। তাহলে আমরা এর পরের যে টপিকটি আমাদের, অর্থাৎ বিশেষ চাহিদার জনগোষ্ঠী মুছে ফেলতেছি। আমরা এখন বিশেষ চাহিদা জনগোষ্ঠীর প্রকারভেদে যাচ্ছি। প্রকারভেদ, তো এই প্রকারভেদ একটু বড় হবে, আমরা একটু ডায়াগ্রামের সাহায্যে এটি প্রকাশ করব। আমি একটু নিচের দিকে এটা টেনে নিয়ে আসি, তাহলে জায়গাটা বেশি পাবো। আমরা এখন শিখব বিশেষ চাহিদা জনগোষ্ঠীর প্রকারভেদ। সেখানে আমরা একে একে প্রকারভেদগুলো আমি লিখবো, তোমরা প্রত্যেকে তোমাদের খাতায় নোট ডাউন করবে। আমি প্রথমে যে প্রকারভেদটি লিখছি সেটি হচ্ছে শারীরিক প্রতিবন্ধী। এক, আচ্ছা, এবার আমি 2 নম্বর লিখছি, সবাই খাতায় লিখবে, অটিজম। এবার আমি 3 নম্বর লিখছি, সবাই খেয়াল করো। 3 নম্বরে হচ্ছে মানসিক প্রতিবন্ধিতা বা মানসিক প্রতিবন্ধিতা। হ্যাঁ, এটা প্রতিবন্ধিতা লিখি আমরা। আচ্ছা, তারপর আমরা লিখতেছি দৃষ্টি প্রতিবন্ধিতা। 4, দৃষ্টি প্রতিবন্ধিত। প্রতিবন্ধিতা। তারপর আমরা, তাহলে আমি কি কি লিখেছি? শারীরিক প্রতিবন্ধিতা, অটিজম, মানসিক প্রতিবন্ধিতা, দৃষ্টি প্রতিবন্ধিতা। এবার আমরা 5 নম্বর লিখছি, সেটি হচ্ছে বাক প্রতিবন্ধিতা। বাক প্রতিবন্ধিতা। 6 নম্বরে চলে যাচ্ছি, বাক লিখছি বুদ্ধি প্রতিবন্ধিতা। বুদ্ধি প্রতিবন্ধিতা। আমরা 7 নম্বর লিখছি শ্রবণ প্রতিবন্ধিতা।
এবার আমরা সবশেষে 8 লিখব, সেটি হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধিতা। দৃষ্টি ও শ্রবণ প্রতিবন্ধিতা একসাথে। এটা আচ্ছা, তাহলে আমি প্রকারভেদগুলো আরেকবার পড়ছি, তোমরা খেয়াল করো। শারীরিক প্রতিবন্ধিতা 2, অটিজম প্রতিবন্ধিতা 3, মানসিক প্রতিবন্ধিতা 4, দৃষ্টি প্রতিবন্ধিতা 5, বাক প্রতিবন্ধিতা 7, শ্রবণ প্রতিবন্ধিতা, এবং 8 নম্বরে আমি লিখেছি দৃষ্টি ও শ্রবণ। অর্থাৎ এখানে দৃষ্টিও আছে আবার শ্রবণ আছে, এই দুইটা মিলিয়ে আবার একজন মানুষের 2 ধরনের সমস্যা থাকতে পারে, তাকে আমরা বা তাদেরকে আমরা বলি দৃষ্টি ও শ্রবণ প্রতিবন্ধিতা। এখন আমরা একে একে এদের শারীরিক প্রতিবন্ধী কারা, খেয়াল করো। শারীরিক প্রতিবন্ধী আমাদের সমাজে খুবই পরিচিত, এদেরকে আমরা দেখি যে শারীরিকভাবে তারা বিকলাঙ্গ। আমাদের সবার অন্য সবার যারা আমরা সুস্থভাবে সমস্যা থাকতে পারে, পায়ে সমস্যা থাকতে পারে, এই ধরনের প্রতিবন্ধীরা 2 রকমের হতে পারে। হ্যাঁ, এই 2 রকমটা একটা হচ্ছে অর্জিত, হ্যাঁ, আরেকটা হচ্ছে 2 নম্বর হচ্ছে তোমার জন্ম পরবর্তী, বা হ্যাঁ জন্ম পরবর্তী আমরা লিখতে পারি, জন্ম পরবর্তী। এখানে শারীরিক প্রতিবন্ধিতা কেউ কেউ জন্মসূত্রে এই সমস্যাটা নিয়ে জন্মগ্রহণ করে, অর্থাৎ হাতে শক্তি পায় না বা পায়ে শক্তি পায় না। আরেক ধরনের প্রতিবন্ধী আছে যারা জন্ম পরবর্তী সময়ে বিভিন্ন অ্যাক্সিডেন্টের মাধ্যমে, সেটা কার অ্যাক্সিডেন্ট হতে পারে, মানে রোড অ্যাক্সিডেন্ট হতে পারে, বা আরও যে কোনো দুর্ঘটনার কারণে তারা জন্ম পরবর্তীতে এই ধরনের প্রতিবন্ধিতার শিকার হতে পারে। তাহলে শারীরিক প্রতিবন্ধী হচ্ছে যারা শারীরিকভাবে অক্ষম, তাদের আমরা 2 প্রকার দেখলাম। একটা হচ্ছে অর্জিত, মানে জন্মসূত্রে পেয়ে থাকে, আর একটা হচ্ছে জন্ম পরবর্তীতে বিভিন্ন অ্যাক্সিডেন্টের সময় হতে পারে। এবার আমরা 2 নম্বর পড়ছি, এটা হচ্ছে অটিজম। দেখো, অটিজমটা খুবই সূক্ষ্ম এক ধরনের প্রতিবন্ধী। অনেকে আমরা হয়তো আমাদের পরিবার অথবা আমাদের প্রতিবেশী বা আত্মীয় স্বজনের মধ্যেই আছে, আমরা অনেক সময় বুঝি না। তাহলে অটিজম কারা, আমাদেরকে বুঝতে হবে যে অটিজম যে শিশুরা থাকে এদেরকে সাধারণত 6 মাস থেকে 3 বছরের মধ্যে আইডেন্টিফাই করা যায়। আমি কি বলেছি, 6 মাস থেকে 3 বছর। তাহলে এই প্রতিবন্ধীদের লক্ষণ কেমন? এরা মনে করো অতি সংবেদনশীল হবে, দেখবা যে অল্পতেই কান্না করে দিছে, বা খুব দুঃখ পেয়ে একা একা ঘরে দরজা বন্ধ করে আছে, অথবা এমনও হতে পারে যে তারা মানে কি বলে যে অস্বাভাবিক অঙ্গভঙ্গি করতে পারে, হ্যাঁ, যেটা সমীচীন নয় সেটা তারা হঠাৎ হঠাৎ করে ফেলতে পারে। তারপরে এরা মনে করো হ্যাঁ চোখে চোখ রাখবে না, নতুন একজন মেহমান আসছে বাসায়, তারা দেখবা যে সামনে চোখে চোখ রেখে কথা বলবে না, নিজেকে লুকিয়ে রাখবে। হ্যাঁ, এই ধরনের মানে সমস্যাগুলো তাদের মধ্যে দেখা যায়। আরেকটা ব্যাপার হচ্ছে যে এরা খুব অনেক সময় অনেক অতিমাত্রায় চঞ্চলও হতে পারে। এক ধরনের মানে হতে পারে যে খুব চুপচাপ থাকবে একা একা, আবার অনেক সময় অতিমাত্রায় চঞ্চলতাও তারা দেখাতে পারে। তাহলে এই ধরনের শিশুগুলাই সাধারণত অটিজম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর হচ্ছে মানসিক প্রতিবন্ধী। এটা তোমরা অনেকেই জানো যে মানসিকভাবে যারা বিকারগ্রস্ত থাকে, যারা মানসিকভাবে খুবই ডিপ্রেশনের মধ্যে থাকে, এই ধরনের শিশু বা প্রাপ্তবয়স্ক মানুষগুলোকে আমরা কি বলি, মানসিক প্রতিবন্ধী। যারা অনেক সময় মনের দিক থেকে নিজেকে অনেক দুর্বল মনে করে এবং যারা অন্য সবার মতো মানসিক শক্তি নিয়ে চলাফেরা করতে পারে না। এবার আমরা এদেরকে আমরা অনেক সময় পাগল বলেও কিন্তু আখ্যায়িত করে থাকি, যদিও শব্দটি শুনতে ভালো লাগে না, আমি উদাহরণের সাথেই বললাম এটা। তারপরে হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী। এটা খুবই সহজ, তোমরা বুঝতে পারো যে দৃষ্টি প্রতিবন্ধীও কিন্তু 2 রকমের হতে পারে। এই যে এখানে যেমন অর্জিত হতে পারে, জন্ম পরবর্তীতে হতে পারে। অর্থাৎ কেউ মায়ের পেটে থেকেই দৃষ্টি প্রতিবন্ধী অর্থাৎ অন্ধত্ব নিয়ে জন্মগ্রহণ করতে পারে, আবার কেউ কেউ বিভিন্ন দুর্ঘটনার কারণে কিন্তু চোখের যে দৃষ্টি সেটি হারিয়ে ফেলতে পারে। তো চোখে যারা দেখতে পায় না বা কম দেখতে পায় সেই মানুষগুলোকে আমরা বলবো দৃষ্টি প্রতিবন্ধিতা। তারপর হচ্ছে বাক প্রতিবন্ধিতা। এটাও খুবই কমন আমাদের সমাজে, যারা কথা বলতে গিয়ে সমস্যা হয় অথবা একেবারে বলতেই পারে না, এই মানুষগুলোকে আমরা বলি বাক প্রতিবন্ধিতা বা বাক প্রতিবন্ধী। তারপর হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী। এটিও কিন্তু খুবই কমন একটি প্রতিবন্ধিতা। এই প্রতিবন্ধিতাকে আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। এই প্রতিবন্ধীদের ক্ষেত্রে দেখা যায় যে তার যে বয়স, সেই বয়সের তুলনায় তার যে আচরণ
তার যেই প্রেজেন্টেশন, তার যে উপস্থিত বুদ্ধি সেটি অনেকখানি ঘাটতি থাকে। অর্থাৎ তার বয়স বাড়ে কিন্তু বয়সের সাথে সাথে যে পরিমাণে বুদ্ধি তার বাড়ার কথা সেটি কিন্তু এখানে বাড়ে না। এই ধরনের শিশু অথবা মানুষগুলোকে আমরা কি বলি? বুদ্ধি প্রতিবন্ধিতা। তারপরে হচ্ছে শ্রবণ প্রতিবন্ধিতা, এটাও খুব কমন, যারা কানে কম শুনতে পায়, হ্যাঁ, তাদেরকে আমরা বলি শ্রবণ প্রতিবন্ধী। কম শুনতে পায় অথবা একেবারে শুনতে পাই না, এই ধরনের মানুষগুলোকে আমরা বলি শ্রবণ প্রতিবন্ধী। আর এরপর হচ্ছে দৃষ্টি ও শ্রবণ প্রতিবন্ধী। কিছু মানুষ আছে আমাদের সমাজে যারা দেখতেও পায় না, এবং দেখতেও পায় না আবার শুনতেও পায় না, এই দুটা মিলে, দেখতেও পায় না শুনতেও পায় না, আবার কখনো কখনো এমনও হয় যে কথাও বলতে পারে না। হ্যাঁ, এই রকমের মিলিয়ে যে প্রতিবন্ধী তাদেরকে আমরা বলি দৃষ্টি ও শ্রবণ প্রতিবন্ধী। তো প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা নোট ডাউন করেছো খাতায় এবং প্রকারভেদ। এখন পরবর্তী টপিকে চলে যাচ্ছি। হ্যাঁ, আমি প্রত্যেকটা ডিটেলস কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তাহলে আমরা এখন পরবর্তী টপিকে চলে যাব। পরবর্তী টপিক আমাদের বোর্ডের পাশে লেখা আছে, তোমরা দেখতে পেয়েছো যে প্রতিবন্ধীদের সমস্যা সমূহ বা বিশেষ চাহিদা জনগোষ্ঠীর সমস্যা সমূহ, আমরা এটাও লিখতে পারি। হ্যাঁ, জনগোষ্ঠীর সমস্যা সমূহ। প্রতিবন্ধী জনগোষ্ঠী আমাদের সমাজে বা বিশেষ চাহিদা জনগোষ্ঠী আমাদের সমাজে নানাভাবে নিগৃহীত, নিপীড়িত, নির্যাতিত। তাদের নানাবিধ সমস্যা আমাদের সমাজ কেন, অনেক উন্নত দেশেও কিন্তু সেটি আছে, কিন্তু আমাদের দেশে সেটি অত্যন্ত প্রকট আকার ধারণ করেছে দিনে দিনে। তবে কিছুটা হলেও পূর্বের তুলনায় এই অবস্থার পরিবর্তন আমাদের সমাজে, পরিবারে দেখতে পাই। তো আমরা এই সমস্যাগুলো পয়েন্টস আকারে লিখবো, তোমরা প্রত্যেকে সেগুলো নোট ডাউন করবে। বিশেষ চাহিদা জনগোষ্ঠীর সমস্যার সমূহ। 1 নম্বর আমি লিখছি শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে যে সমস্যার সম্মুখীন তারা হয়, যে এই প্রতিবন্ধী শিশুদেরকে অনেক শিক্ষা প্রতিষ্ঠান ভর্তি নেয় না। হ্যাঁ, কারণ অন্য বাচ্চাদের সাথে সে হয়তো খাপ খাইয়ে চলতে পারবে না, সমান তালে ফলাফল বা পড়াশোনার শ্রেণীকক্ষে পাঠদান তারা দিতে পারবে না, নানান চিন্তা করে অনেক প্রতিষ্ঠান তাদেরকে ভর্তি নেয় না। তাহলে এটা অবশ্যই তাদের জীবনে একটা সমস্যা। এছাড়া প্রতিবন্ধীদের জন্য যে স্পেশাল শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলো কিন্তু পর্যাপ্ত নয়। হ্যাঁ, এবং সেখানকার শিক্ষা পদ্ধতিও কিন্তু অনেকটা যুগোপযোগী বা আধুনিক প্রযুক্তি সেখানে ওইভাবে প্রবেশ করেনি। তবে তারপরেও আমাদের দেশে অল্প পরিসরে হলেও এই ধরনের বিশেষ চাহিদা জনগোষ্ঠীর জন্য বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে। তবে আমি আবারও বলছি, সেগুলো প্রয়োজনের তুলনায় অনেকটাই কম, এবং শিক্ষা জীবনে এই জন্য তারা নানাভাবে ইচ্ছা করলেও তারা শিক্ষা গ্রহণ করতে পারে না। এবার আমি 2 নম্বর যে সমস্যাটা সেটা লিখছি কর্মসংস্থান ও উপার্জনের ক্ষেত্রে। কর্মসংস্থান ও উপার্জনের ক্ষেত্রে। এই ধরনের প্রতিবন্ধীরা আমরা দেখি যে প্রায়শই তারা মোটামুটি যদি কোনো কষ্ট করে যদি তারা শিক্ষা গ্রহণ করেও, কিন্তু তারা কিন্তু চাকরি বাকরি বা কর্মসংস্থান তাদের সেভাবে দেয় না কোনো প্রতিষ্ঠান, খুব কম সেটি। হ্যাঁ, এই কারণে তারা কিন্তু পরিবারে কিন্তু আয় উপার্জনও করতে পারে না, যে কারণে তারা অনেক সময় পরিবারের বোঝা হয়ে তারা বড় হয়, যেটি অত্যন্ত হৃদয় বিদারক। তোমরা অবশ্যই এটা বুঝতে পেরেছো। এবার আমরা 3 নম্বরে চলে যাচ্ছি, কর্মসংস্থান ও উপার্জনের ক্ষেত্রে যে সমস্যা। তারপর আমরা যাচ্ছি বিবাহ ও দাম্পত্য জীবন। বিবাহ ও দাম্পত্য জীবনে সমস্যা। এই ধরনের যারা বিশেষ চাহিদা জনগোষ্ঠী, তাদেরকে আমরা দেখেছি অনেক সময় তাদেরকে বিবাহ, কন্যা সন্তান হলে তাকে বিবাহ দেওয়া খুবই কষ্টসাধ্য। যদিও অনেক কষ্ট করে মা বাবা যদি বিত্তশালী হয় তাহলে ছেলেকে অনেক পরিমাণে যৌতুক বা পণ দিয়ে বিবাহ দেয়, কিন্তু পরবর্তী দেখা যায় সেখানে তাকে ওই পরবর্তী সময়ে তাকে মোটেই ভালোভাবে অ্যাকসেপ্ট করা হয় না। হ্যাঁ, আর দাম্পত্য জীবনে তাহলে কলহ হয়। হ্যাঁ, এতে করে যৌতুকটাও বাড়ে। যৌতুক প্রথাটা সমাজে আরও বেশি বাড়ে। হ্যাঁ, এই কারণে এই বিশেষ চাহিদার বা যারা প্রতিবন্ধী জনগোষ্ঠী তারা কিন্তু বিবাহ এবং পারিবারিক জীবনে খুবই অশান্তির মধ্যে কাটে। এই কারণে একদিকে ওই প্রতিবন্ধী মানুষটি যেমন কষ্ট পায়, তার মা বাবাও কষ্ট পায়, সারা জীবনের কষ্ট। এরপরে আমরা 4 নম্বর লিখছি
সেটি হচ্ছে সমাজ এবং পরিবারের মনোভাবের ক্ষেত্রে। সমাজ ও পরিবারের মনোভাবের ক্ষেত্রে। মনোভাবের ক্ষেত্রে আমাদের সমাজে প্রতিবন্ধী মানুষদেরকে কিন্তু খুবই হেয় চোখে দেখা হয়, তাদেরকে নিয়ে অনেক সময় দেখি হাস্যরস করা হয়, এবং অনেক পরিবার আছে যাদের এই প্রতিবন্ধী শিশুদেরকে অনেক সময় অনেক অনুষ্ঠানে তারা আনে না, তাদের পরিবারের আত্মীয় স্বজনের সামনে তারা তাদের বাচ্চাকে এনে নিজেকে ছোট মনে করবে এরকম একটা পরিবেশ মনে করে তারা কিন্তু ওই বাচ্চাটিকে অনেক সময় ঘরবন্দি করেও রাখে। এরকমও অনেক পরিবার আমাদের সমাজে কিন্তু আছে। তাহলে সমাজ এবং পরিবারের যে মনোভাব, এই অটিজম বা বিশেষ কিন্তু নেতিবাচক, অর্থাৎ সমাজ এবং পরিবার তাদেরকে ভালোভাবে এখনো নিতে পারছে না। তবে আমি একটু আগেও বলেছি যে আস্তে আস্তে এর কিছুটা হলেও পরিবর্তন এসেছে। এবং তোমরা জানো যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, তার যে কন্যা, সুযোগ্য কন্যা, তিনি কিন্তু এই অটিজম বা বিশেষ চাহিদা জনগোষ্ঠী নিয়ে অনেক কাজ করছে বাংলাদেশে। তো এটা অবশ্যই প্রশংসার দাবিদার, কারণ এরাও তো মানুষ, আমি প্রথমেই বলেছি, এদেরও কিন্তু বাঁচার স্বাদ জাগে, এদেরও কিন্তু সুখ, এদেরও কিন্তু আনন্দ, বেদনা, সব কিছুই আছে। আচ্ছা, আমরা তাহলে 4 নম্বরটা বুঝতে পেরেছি। এবং শেষ যে সমস্যায় আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নিরাপত্তাহীনতা। নিরাপত্তাহীনতা অর্থাৎ এই ধরনের বিশেষ চাহিদা জনগোষ্ঠীর মানুষ যারা আছে ভোগে। নিজ পরিবারে যদি কোনো কন্যা সন্তান বিয়ে হলো যিনি অটিস্টিক বা বিশেষ চাহিদার, তাহলে সেই স্বামীর পরিবারও কিন্তু একটা চরম নিরাপত্তাহীনতায় ভোগে। কারণ কি? কারণ সে তো নিজে তো স্বাভাবিক জীবনযাপন করতে পারে না অন্যের সাহায্য ছাড়া। একটা পর্যায়ে দেখা যায় যে তার শেষ জীবনে, বিশেষ করে প্রথম জীবনে হতে পারে, যে কোনো সময় হতে পারে, কিন্তু বিশেষ করে শেষ জীবনে কিন্তু চরম নিরাপত্তাহীনতায় ভোগে। সেটাকে আমরা সোশ্যাল সিকিউরিটির কথা বলতে পারি বা ব্যক্তিগত নিরাপত্তার ক্ষেত্রে বলতে পারি। নানানভাবে তারা কিন্তু হয়রানির শিকার হয়, নিরাপত্তাহীনতায় ভোগে। তো প্রিয় শিক্ষার্থী, আরও অনেক সমস্যা আছে, আমি মূল সমস্যাগুলো তোমাদের সামনে উপস্থাপন করলাম, যেটি শিক্ষাক্ষেত্রে সমস্যা, কর্মসংস্থান, উপার্জন, জীবনের সমস্যা এবং যৌতুক প্রথার শিকার হয় তারা, এবং সমাজ ও পরিবারের মনোভাবের ক্ষেত্রে সমস্যা, আর নিরাপত্তাহীনতায় ভোগে এই ধরনের অটিজম বা বিশেষ চাহিদা জনগোষ্ঠী যারা। তো আমি তাহলে বোর্ড মুছে ফেলতেছি, আমাদের আজকের শেষ টপিকে আমরা চলে যাব, যেখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে প্রতিবন্ধীদের সমস্যা সমাধানের উপায়। তো কিছু উপায় তো অবশ্যই আছে এই সমস্যা থেকে বের হওয়ার, যদিও শতভাগ সেটা অ্যাপ্লাই করা সম্ভব হয় না অনেক ক্ষেত্রে, সামর্থ্যের একটা ব্যাপার থাকে। তো এই সমস্যাসমূহ আমরা কি করে সমাধান করব? সমস্যাসমূহ সমাধান নিয়ে আমরা এখন কথা বলছি। তো একটু আগে যে সমস্যাগুলো আমরা দেখেছি সেগুলোর মধ্যে কিন্তু অনেক সমস্যা প্রথিত বা সমস্যা আমরা ইঙ্গিত পেয়েছি। তাহলে আমরা সমাধানের যে প্রথম যে পয়েন্টটি লিখব সেটি হচ্ছে জনশক্তিতে পরিণত করা। জনশক্তিতে পরিণত করা অর্থাৎ যারা আমাদের সমাজে এই ধরনের বিশেষ চাহিদা জনগোষ্ঠী বা প্রতিবন্ধী আছে, তাদেরকে যার যেদিকে মেধা আছে তারা কিন্তু অনেক সময় অনেক ভালো, মানে এক একজন এক এক কাজের বিশেষ পারদর্শী হয়, কাজটি করতে দিয়ে তার মাধ্যমে তাকে কি করে উপার্জনের দিকে নিয়ে আসা যায়, তাকে পরিবারে বোঝা না রেখে তার আয় উপার্জনের দিকে কি করে মনোনিবেশ করা যায়, এবং তার যে দক্ষতাটা আছে ওই দিকটাকে গুরুত্ব কীভাবে দেওয়া যায় সেটি নিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে। তাহলে কিছুটা হলেও এই সমস্যার সমাধান হবে। এবার আমরা 2 নম্বর লিখছি, যেন মোট কথা তাকে বেকার বা অলস বাসায় রাখা যাবে না, সে যেই কাজটি করতে ভালোবাসে, ভালো লাগে বা দক্ষতা আছে সেই কাজে তাকে এঙ্গেজ রাখতে হবে। তারপর হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি। জনসচেতনতা বৃদ্ধি অর্থাৎ যারা আমাদের সমাজে বিশেষ চাহিদা জনগোষ্ঠী বা প্রতিবন্ধী আছে তাদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে। আমি আগেই বলেছিলাম যে তাদেরকে আমাদের সমাজের একজন মনে করতে হবে, পরিবারের একজন মনে করতে হবে, তাকে বোঝা মনে করলে হবে না, কারণ সেও কিন্তু আমাদের মতোই সৃষ্টিকর্তার সৃষ্টি এবং আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা জীব। তাদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে, আমাদের সমাজ এবং আমাদের পরিবারের সদস্যদের মধ্যে একটা সহানুভূতি তাদের প্রতি বাড়িয়ে দিতে, তারা নিরাপত্তাহীনতায় বা হীনমন্যতায়
নম্বর চলে যাচ্ছি। সমস্যা সমাধানের যে 3 নম্বর পথ বা উপায়, সেটি হচ্ছে নিরাপত্তা নিশ্চিতকরণ। নিরাপত্তা নিশ্চিতকরণ অর্থাৎ এই প্রতিবন্ধী যারা আছে তাদের সামাজিক, অর্থনৈতিক এবং পারিবারিক জীবন যেন নিরাপদ হয়। তারা আমরা পেপার পত্রিকায় প্রায়শই দেখি যে এই প্রতিবন্ধী কন্যা শিশু বা কন্যা মেয়েরা ধর্ষণের শিকার হচ্ছে, যেটি অত্যন্ত হৃদয় বিতারক, নিকৃষ্ট কাজ, জঘন্যতম, ভিন্নতম কাজ। হ্যাঁ, এই জন্য আমাদের সমাজ এবং রাষ্ট্রের এমন আইন করতে হবে যেন এই ধরনের যারা বিশেষ চাহিদার মানুষ আছে তাদের সামাজিক, অর্থনৈতিক জীবনটা যেন নিরাপদ থাকে, নিশ্চিত থাকে। হ্যাঁ, সরকারকে এই জন্য বিশেষ বরাদ্দ প্রয়োজনে রাখতে হবে এই ধরনের মানুষগুলোর জন্য। তারপর আমরা 4 নম্বরে যাচ্ছি, নিরাপত্তা নিশ্চিতকরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। হচ্ছে মানবিক ও বুদ্ধিভিত্তিক বিকাশ। মানবিক ও বুদ্ধিভিত্তিক, মানবিক ও বুদ্ধিবৃত্তিক হবে এটা, সরি, বুদ্ধিবৃত্তিক বিকাশ। অর্থাৎ এই বিশেষ চাহিদা জনগোষ্ঠীর মানুষ যারা আছে তাদেরকে তাদের যে মানবিক, হ্যাঁ, যে মানবিকভাবে তারা যে পিছিয়ে আছে, তাদেরকে সেই জায়গা থেকে পরিবারের দায়িত্ব সবার আগে, কিন্তু দেখেন মা বাবার দায়িত্ব সবার আগে, যে সেখান থেকে তাদেরকে বের করে এনে তাদের সাথে স্বাভাবিক আচরণ করে সমাজের সবার সাথে তাদেরকে একসাথে মেলামেশা করিয়ে তাদেরকে স্বাভাবিক করার চেষ্টা করতে হবে। এবং তারা যাতে করে তাদের যে বুদ্ধির বিকাশ ঘটে, যে কর্মসূচিগুলো নিলে বা যেই ধরনের প্রয়োজনীয় কাজকর্ম করলে তাদের বুদ্ধিভিত্তিক বিকাশ ঘটে, হ্যাঁ, তাদের বুদ্ধির সীমানাটা প্রসারিত হয়, সেই দিকে আমাদের সমাজ এবং পরিবারের দৃষ্টি রাখতে হবে। এবার আমরা 5 নম্বর যেই সমস্যা সমাধানের যে পথ, সেই পথে আমরা চলে যাচ্ছি। তোমরা কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী, যদি কোনো টপিক না বুঝতে পারো তোমরা অবশ্যই আমাকে কিন্তু যে তোমাদের যে কমেন্টস বক্স সেখানে লিখবে যে স্যার এই পয়েন্টটি বুঝতে পারিনি, আমি আশা করি পরবর্তী সেটি উত্তর দিব। এবার আমরা দেখি 5 নম্বরে পুনর্বাসনমূলক ব্যবস্থা, পুনর্বাসনমূলক কর্মসূচি। অর্থাৎ এই ধরনের জনগোষ্ঠী যারা আছে তাদেরকে অবশ্যই কি করতে হবে, যে একেবারে অলস না রেখে তাদের জন্য পুনর্বাসনমূলক ব্যবস্থা করতে হবে, তাদের সামাজিক নিরাপত্তার জন্য। অর্থাৎ তাদের জন্য স্পেশাল শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে, তাদের জন্য স্পেশাল কাজের ক্ষেত্র করতে হবে, তাদের জন্য প্রয়োজনে স্পেশাল ঘর বাড়ি নির্মাণ করার ব্যবস্থা করতে হবে, যাতে করে তারা কোনোভাবেই নিরাপত্তাহীনতায় না ভোগে। এবার আমরা এর পরের যেই সমস্যা সমাধানের পথ সেদিকে চলে যাচ্ছি, যে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ। স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ অর্থাৎ এই বিশেষ চাহিদা জনগোষ্ঠীর যেন স্বাস্থ্যসেবা পায়, সেই জন্য আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য অধিদপ্তর সহ যারা স্বাস্থ্য নিয়ে কাজ করে, ডাক্তার মহোদয়রা আছেন বা যারা সিদ্ধান্ত গ্রহণকারী আছেন, তাদেরকে অবশ্যই এই জনগোষ্ঠীর দিকে দৃষ্টি রেখে এই বিশেষ চাহিদার মানুষগুলো যেন তাদের যেই যে সমস্যায় ভুগতেছে সেই সমস্যার ট্রিটমেন্ট যেন তারা পায়, এই জন্য তাদের সেই স্বাস্থ্যসেবাটা নিশ্চিত করতে হবে। এবার আমরা 7 নম্বরে চলে যাচ্ছি, সেটি হচ্ছে শিক্ষার সুযোগ বৃদ্ধি। শিক্ষার সুযোগ বৃদ্ধি অর্থাৎ বিশেষ চাহিদা জনগোষ্ঠীকে তোমরা যদি সুযোগ বৃদ্ধি, তোমরা যদি কাজের মধ্যে রাখা যায়, তাহলে কিন্তু তাকে প্রথমে শিক্ষিত করতে হবে এবং তাদের শিক্ষার জন্য স্পেশাল যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো প্রতিষ্ঠা করার ব্যবস্থা করতে হবে। আমরা জানি যদিও বাংলাদেশে কিছু প্রতিষ্ঠান আছে, কিন্তু সেটি প্রয়োজনের তুলনায় কম। যেমন আমরা জানি যে যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদের ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা করানো হয়, তো সেটিকে আরও বেশি বাড়ানোর চেষ্টা করতে হবে এবং আরও যারা প্রতিবন্ধী আছেন বিভিন্ন ধরনের, তাদের প্রত্যেককে শিক্ষার সাথে সম্পৃক্ত করতে হবে এবং এই জন্য বিদ্যালয়গুলোকেও ব্যবস্থা নিতে হবে যে তাদের অবশ্যই যেন ভর্তি করায় স্কুলে, এবং সরকারকে আইন করতে হবে যেন ভর্তি না করালে সেই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যেন অ্যাকশনে যাওয়া যায়, তবেই কিন্তু তারা শিক্ষার আলো পেয়ে নিজেকে প্রসারিত করতে পারবে। এবার আমি আরও 2-1টা দেখি কি লেখা যায়, যেন টুকুরে মুছে দিলাম। এখন আমি শেষ যেই ব্যবস্থাটা বা সমস্যা সমাধানের উপায়টি নিয়ে কথা বলছি, ভিক্ষাবৃত্তিতে যুক্ত না করা। ভিক্ষাবৃত্তিতে যুক্ত না করা। আমরা আমাদের রাস্তাঘাটে, হাট বাজারে প্রায়শই দেখি যারা প্রতিবন্ধী তারা কিন্তু ভিক্ষাবৃত্তির সাথে যুক্ত।
যেটি অত্যন্ত দুঃখজনক। এই মানুষগুলো এমনিতেই আমাদের সমাজে নিগৃহীত, নিপীড়িত। তাদের সাথে যে অমানবিক আচরণ করা হয়, রাস্তার মধ্যে তাদেরকে যেভাবে ভিক্ষাবৃত্তির সাথে যুক্ত করা হচ্ছে, এটি আইন করে নিষিদ্ধ করতে হবে। তাহলে কিন্তু তাদের মধ্যে আত্মশক্তি তারা বলীয়ান হতে পারবে এবং তারা সমাজের একজন তখন মনে করবে। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো এটা খুবই কমন একটা জিনিস যে যারা প্রতিবন্ধী মানুষ তাদেরকে ভিক্ষাবৃত্তির সাথে যুক্ত করা যাবে না। এই জন্য পরিবারের ভূমিকা কিন্তু সবচেয়ে বেশি। তো প্রিয় শিক্ষার্থী, আমি এতক্ষণ তোমাদের সাথে আলোচনা করলাম যে টপিকগুলো তোমরা দেখতে পেয়েছো, আমি সবগুলাই কিন্তু আলোচনা করে ফেললাম। শেষে আমরা প্রতিবন্ধীদের সমস্যা সমাধানের 9টা উপায় নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আগামী ক্লাসে এই অধ্যায়ের 2য় ক্লাস তোমাদের আমন্ত্রণ জানিয়ে, এবং তোমাদের যদি এখনো বলছি কোনো সমস্যা থাকে ইনবক্সে অবশ্যই প্রশ্ন করবে। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী ক্লাসে 2য় ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানিয়ে তোমাদের সুস্বাস্থ্যতা কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।